সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন এবং আমাকে দেখছেন, সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ রুকনুজ্জামান শাহিন, শাহিন স্যার নামে পরিচিত। জবমেট একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্বে আমরা শুরু করব। এই যে গত সমাজসেবা অধিদপ্তরে যে পদগুলোতে সাধারণত 52টা পদের বিপরীতে যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলোর মধ্যে যে ভগ্নাংশগুলো এসেছে, সেই ভগ্নাংশগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এই ভগ্নাংশগুলো বিশেষ করে এই একটা ক্লাসে ভগ্নাংশগুলো আপনার সম্পূর্ণ করে দেব ইনশাল্লাহ। ভগ্নাংশ নিয়ে আর কখনো কোনোদিন কারো কাছে যেতে হবে না। তো আশা করি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। খাতা এবং কলম সঙ্গে রাখুন, এক ক্লাসে আপনাদের বাজিমাত হয়ে যাবে ইনশাল্লাহ। কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানান। কে কোথা থেকে দেখছেন? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড শোনা যাচ্ছে না তো? ও, শোনা যাচ্ছে। তাহলে কি শুরু করতে পারি? বাঁধন, মিম, নাফিজ, কি শুরু করতে পারি? তো সামনে যেহেতু বিশাল সার্কুলারগুলো আসছে এবং আসতেছে, শিক্ষক নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, তারপরে সরকারি হাই স্কুল বলেন, তারপরে আপনার যে কর অঞ্চলগুলা, বিদ্যুৎ, তারপরে এই সমাজসেবা, স্বাস্থ্যসেবা, সবগুলোতে সাধারণত দেখা গেছে যে ভগ্নাংশ পরীক্ষাগুলোতে ভগ্নাংশ থেকে একটা অঙ্ক থাকে। তো বেশি নয়, এখানে থেকেও কয়েকটা অঙ্ক করলেই মোটামুটি একটু ক্লিয়ার হওয়া যাবে। আশা করি আমার সাথে লেগে থাকলে অবশ্যই ভালো কিছু পারবেন। আগে আমরা শিখবো ভগ্নাংশটা আসলে কি। ভগ্নাংশ ভগ্নাংশ হলো ভাঙা অংশ। ভাঙা অংশ অর্থাৎ আমরা যে একটা সম্পূর্ণ জিনিস, ধরেন এই মোবাইলটা যদি ফেলে দেই তাহলে ভেঙে যাবে, তখন এই মোবাইলটা কি হয়ে যাবে, ছোট ছোট আকার ধারণ করবে। তখন ওই ছোট আকারগুলো এই মূল মোবাইলের এক একটা অংশ বা ভগ্নাংশ। অর্থাৎ এর যদি একটা বাঁশ হয়, এই বাঁশ একটা সম্পূর্ণ অংশ। এই সম্পূর্ণ অংশকে সাধারণত আমরা টোটালটা যে অংশটা, এটাকে আমরা সাধারণত সম্পূর্ণ অংশটা বলি। এই বাঁশকে যদি আমি কয়েকটা ভাগে ভাগ করি, সমান কয়েকটা ভাগে ভাগ করি, 1 2 3 4 5 6টা ভাগে ভাগ করছি, তাহলে এই যে সম্পূর্ণ বাঁশেরকে আমি 6 ভাগে ভাগ করছি, এই 6টা বসবে নিচে। আর এখান থেকে যদি আমি এই অংশের কথা প্রকাশ করি, এটা হলো 1 ভাগ, তাহলে উপরে বসবে এই 1। অর্থাৎ একটা সম্পূর্ণ জিনিসকে যখন ক্ষুদ্র অংশে প্রকাশ করা হয়, ওই ক্ষুদ্র অংশকে বলা হয় সম্পূর্ণ অংশের ভগ্নাংশ। একটি সম্পূর্ণ অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করা হয়, ক্ষুদ্র অংশে পরিণত করা হয়, ওই ক্ষুদ্র অংশকে সম্পূর্ণ অংশের ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ
এই সম্পূর্ণ অংশের এক অংশকে এই অংশের ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ কিন্তু একটা অনুপাত বা ভাগ। ভগ্নাংশ অনুপাত বা ভাগ। তাহলে ভগ্নাংশ করলে আমরা কি কি পাই? ভগ্নাংশকে আমরা সাধারণত এটা পাই, উপরেরটাকে বলি লব, নিচেরটাকে বলি হর। ভগ্নাংশকে ভাঙলে আমরা এটা পাই, লব বাই হর। লব বাই হর। নেন, তুলে নেন, খাতা কলমে তুলে নেন। যারা যারা ক্লাসটি করছেন তারা অবশ্যই খাতা কলমে তুলে নেবেন। অর্থাৎ একটি সম্পূর্ণ অংশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করা হয়, ওই ক্ষুদ্র অংশকে সম্পূর্ণ অংশের ভাঙা অংশ বা ভগ্নাংশ বলা হয়। আবার বলছি, একটি সম্পূর্ণ অংশে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে সম্পূর্ণ অংশকে দিলে ভালো হয়, ক্ষুদ্রতম অংশকে একটি সম্পূর্ণ অংশকে ক্ষুদ্রতম অংশে পরিণত করে ওই ক্ষুদ্রতম অংশকে সম্পূর্ণ অংশের ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ হলো লব বাই হর। ভগ্নাংশ হলো লব বাই হর। ভগ্নাংশগুলো হলো লব বাই হর। দ্রুত লেখেন, লেখার পরে ডান লিখুন। লেখা হলে ডান লিখুন, লেখা হলে ডান লিখুন এবং একটা করে শেয়ার করে দিন যেন বাকি সবাই ক্লাসগুলো করতে পারে। দেখেন, এখন কিন্তু আমাদের ফুলানোর সময় না, হি হি হা হা হু হু এই ধরনের সময় না। বিষয়টা হলো শেখার সময়। আমি কতটা ভালোভাবে শিখতে পারবো, এটি হলো মূল কাহিনী। ঠিক আছে? তো লেখা শেষ হলে ডান লিখুন। কি লেখা শেষ? ডান লিখুন। ওকে, এবার ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশ সাধারণত দুই প্রকার। ভগ্নাংশ সাধারণত দুই প্রকার। একটা হলো সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ গঠন অনুসারে তিন প্রকার আর আকৃতি অনুসারে তিন প্রকার। আকৃতি অনুসারে তিন প্রকার। যেমন একটা হলো সরল ভগ্নাংশ। সরল ভগ্নাংশ মানে যে কোনো ভগ্নাংশকে সাধারণত সরল ভগ্নাংশ বলা হয়। তারপর হলো সরল, মৌলিক এবং যৌগিক। যৌগিক, জটিল। জটিল ভগ্নাংশ আর যৌগিক ভগ্নাংশ। জটিল ভগ্নাংশটা কি? যে এর হরে একটি ভগ্নাংশ থাকে অথবা লবে একটি ভগ্নাংশ থাকে অথবা হর লব দুটি জায়গায় ভগ্নাংশ থাকবে, এটাকে বলা হয় জটিল ভগ্নাংশ। আল রাফাত রাতুল লিখেছে ডান, শেয়ার ডান। ওকে। আর যৌগিক ভগ্নাংশ সাধারণত হরে অথবা লবে
অথবা উভয় জায়গায় কি থাকে, এই যে কার্যবিধি যোগ বিয়োগ থাকে হরে অথবা লবে অথবা হর লব উভয় জায়গায় একটা করে কার্যবিধি থাকবে, এটাকে বলা হয় যৌগিক ভগ্নাংশ। আর এদিকে আমরা যে গঠন অনুসারে কথা বলেছিলাম, গঠন অনুসারে 3 প্রকার, সেটা হলো প্রকৃত লব ছোট হর বড়, অর্থাৎ 2/3। আরেকটা আছে অপ্রকৃত হলো লব বড় হর ছোট। আর আরেকটা আছে হলো মিশ্র ভগ্নাংশ, যেটা সমস্ত আকার থাকে, যে এইভাবে সমস্ত আকারে থাকে, আগে একটা পূর্ণ সংখ্যা থাকে, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশটা সাধারণত 2 প্রকার, একটা হলো সাধারণ দশমিক যেমন 2.5, আর একটা হলো পৌনঃপুনিক বা আবৃত বা আবৃত 2.3 উপরে পৌনঃপুনিক, এরকম। এখন আমরা এই সবগুলো নিয়ে কাজ করব এবং সবগুলো সম্পর্কে আমরা জানাবো, ব্যাখ্যা করব। আশা করি সবাই লিখছেন এবং দেখছেন। লেখা শেষ হলে ডান লিখুন। হ্যাঁ লিজা, ডান লিখুন, যদি লেখা শেষ হয় ডান লিখুন। লিজা, লেখা শেষ হলে ডান লিখুন। আবার বলি, ভগ্নাংশ সাধারণত 2 প্রকার, একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আকৃতি অনুসারে 3 প্রকার: সরল, জটিল এবং যৌগিক। সরল হল যে কোনো ভগ্নাংশ, সরল ভগ্নাংশ। আর জটিল ভগ্নাংশ হরে অথবা লবে অথবা উভয় জায়গায় একটা করে ভগ্নাংশ থাকবে। আর যৌগিক ভগ্নাংশ হলো হরে অথবা লবে অথবা উভয় জায়গায় একটা করে কার্যবিধি থাকে। আর গঠন অনুসারে 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ যার লব ছোট হর বড়, অপ্রকৃত ভগ্নাংশ যার লব বড় হর ছোট, আর একটা মিশ্র ভগ্নাংশ, সামনে একটা কি থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে। দশমিক ভগ্নাংশ আবার 2 প্রকার: একটা সাধারণ দশমিক, শুধু দশমিক আকার থাকে, আর একটা হলো পৌনঃপুনিক বা আবৃত সংখ্যা। লেখা হলে ডান লিখুন। হ্যাঁ, মিস লিজা লিখেছে ডান, ওকে। এবার সাধারণত আমরা যে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের যে কাজগুলো করি, যে এই যে ধরেন 1.16 কে সামান্য ভগ্নাংশে বা সামান্য বলতে সাধারণ ভগ্নাংশ বা যার উপরে লব থাকে নিচে হর থাকে প্রকাশ করুন। তো এই সাধারণ ভগ্নাংশকে যখন আমরা প্রকাশ করতে চাই, তখন ধরেন 2.5, এই যে এটাকে যখন সাধারণ ভগ্নাংশ আমরা প্রকাশ করতে চাই, তখন এই দশমিকটা উঠে 1 বসে, আর দশমিক পরে যতগুলো ডিজিট থাকে ততগুলো শূন্য বসে। এটা আমরা সাধারণত সবাই জানি, আবার একটু মনে করাই দিই। ঠিক এটা হলো সাধারণত দশমিক ভগ্নাংশ।
কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা। ঠিক একই রকম এটা যদি কোনো একটা পরীক্ষায় আসে তাহলে কি হবে যে 1.16 একে ভাঙতে হলে 1.16 এর দশমিক উঠে গিয়ে 1 আর দুটো ডিজিট শূন্য বসলো। এখন এই যে এই উপরেরটাকে আর নিচেরটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 পজিশন কত 100 আর 4 দিয়ে কাটলে 29। তার মানে এটা যদি উত্তর 25/29 থাকে তাহলে কিন্তু এটা উত্তর হয়েছে। আর যদি মনে করো উত্তরটা এইভাবে নেই, সাধারণ ভগ্নাংশে থেকে এটা তো অপ্রকৃত হয়ে গেছে, প্রকৃত ভগ্নাংশ দেখায় বা মিশ্র ভগ্নাংশ দেখায়, তাহলে এটা এভাবে ভাগ করে নিতে হবে। 29 মধ্যে 25 একবার যায়, থাকে কত 4। তাহলে আমার উত্তর হবে হলো 1/4/25। এভাবে উত্তরটা থাকতে পারে। তো আমার অপশনের উপর নির্ভর করতেছে আমি উত্তরটা কিভাবে দেব। অপশনগুলোর উপর নির্ভর করে যে আমার অপশনগুলোতে যদি উত্তরটা সরাসরি এটা থাকে তাহলে কিন্তু আমার আর কোনো সমস্যা নেই বা সমস্যা হবে না। যদি অপশনগুলোতে এটা না থেকে সরাসরি এটা থাকে তাহলে আমাকে কিন্তু এইভাবে একটু বের করে নিতে হবে। ক্লিয়ার বিষয়টা? যে আমার উত্তরের উপর নির্ভর করে আসলে কোনটা আছে, এটা আছে না এটা আছে। এটা থাকলে আমার এটা অ্যান্সার হবে, এটা থাকলে আমার এটা অ্যান্সার হবে। এই জন্য দুইভাবে আমার শেখা উচিত। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ আর এটা হলো মিশ্র ভগ্নাংশ। সকল অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ। সকল অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ। লেখা হলে ডান লিখুন, লেখা হলে ডান লিখুন, যদি লেখা হয় তাহলে ডান লিখুন। লিজা লেখা হলে ডান লিখুন এবং শেয়ার ডান, শেয়ার করুন। সন্ধ্যা তারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সন্ধ্যা তারা, এখন তো রাত 9টা। সন্ধ্যা তারা কোথায় গেছিলেন? সন্ধ্যা তারা কোথায় ছিলেন? সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, ওকে ডান। আমরা এবার শিখবো হলো পৌনঃপুনিক। পৌনঃপুনিক বা আবৃত সংখ্যা। পৌনঃপুনিক বা আবৃত সংখ্যা বলতে আমরা সাধারণত বুঝি যে দশমিক চিহ্নের পরে একই সংখ্যা যখন বারবার বারবার অসীম পর্যন্ত, পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত চলতে থাকে, তখন ওই সংখ্যাটাকে বলা হয় পৌনঃপুনিক বা আবৃত সংখ্যা। যেমন ধরেন 3.22222 এইভাবে আসতে আছে, তখন এটাকে আমরা 3.2 পৌনঃপুনিক এইভাবে আমরা প্রকাশ করে থাকি। যদি মনে করেন 3.232323323 দেখেন এই 2323233 অসীম পর্যন্ত আসতে থাকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 3.23 এভাবে পৌনঃপুনিক হতে পারে। এইরকম 3.23572357235 এভাবে একই ডিজিট একই সংখ্যা বারবার আসতেছে, তখন এটাকে আমরা লিখতে পারি এভাবে যে 3.2357। এই দুই পাশে দুইটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আমরা এটাকে ব্র্যাকেটের মতো আটকা দিলাম। মাঝের গুলোকে আর দিতে হয় না, কি ঠিক আছে? তো মাঝের গুলোকে আর দিতে হয় না। যদি অনেকগুলোর দশমিকের পরে সংখ্যা ডিজিট থাকে, সেই ডিজিটগুলো যদি এরকম 4টা 5টা করে থাকে তাহলে দশমিকের প্রথমটা পরের প্রথমটা দিতে হয় আর শেষটা দিতে হয়। এই যে দশমিকের পরের প্রথমটার উপর দিতে হয় আর শেষেরটার উপর দিতে হয়, আর এগুলো আর দিতে হয় না, এগুলো ব্র্যাকেটের মতো মাঝে থেকে যায়। নেন তুলে নেন এটা। এরপর আমরা শিখবো হলো যে এই পৌনঃপুনিক সংখ্যাকে সাধারণত ভেঙে
সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করা হয়, পুনঃপুনিকটাকে ভেঙে সাধারণ ভগ্নাংশে কিভাবে করা হয়। এটা তোলা হয়ে গেলে ডান লিখুন, তারপরে আমি এটা ভেঙে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। এটা ভেঙে ডান লিখুন। না ভাইয়া বাসায় আসি। ও সন্ধ্যা তারা লেগেছে। না ভাইয়া বাসায় আসি। ওকে, হ্যাঁ এটা হলে ডান লিখুন। এটা হলে ডান লিখুন। দেখেন পুনঃপুনিক সংখ্যাকে আমরা কিভাবে ব্যবহার করি, পুনঃপুনিক সংখ্যাকে কিভাবে ব্যবহার করি, যে পুনঃপুনিক সংখ্যা যতগুলো থাকে, হ্যাঁ, তার জন্য আমরা সাধারণত ততগুলো 9 ব্যবহার করি। তো এই 9টা কেন ব্যবহার করা হয় এটা নিয়ে একদিন আরেকদিন একটা ভিডিও দিব, অথবা আমার ইউটিউব চ্যানেল সায়েন্স ম্যাথ ইউটিউব চ্যানেলে এটা সার্চ দেন যে পুনঃপুনিকের ব্যবহারে কেন 9 আসলো, দেখবেন আপনি পাবেন, ইউটিউব চ্যানেল আমার দেওয়া আছে, এটা দেখে নিন। তো এটা সাধারণত আমরা দেখতে পাই যে যদি এইরকম থাকে 2 পুনঃপুনিক, তাহলে এটা আসবে হলো একটা পুনঃপুনিক থাকার কারণে উপরে এই সংখ্যাটা বসে যাবে, নিচে একটা 9 বসবে। যদি এরকম 2টা থাকে তাহলে 2টা 9 বসবে, 2টা 9 বসবে। যদি এরকম 4টা থাকে তাহলে 2 পূর্ণ সংখ্যাটা মানে পুরো সংখ্যাটা বসে যাবে, আর 1 2 3 4 এই দুই পাশে পুনঃপুনিক থাকার কারণে মোট ডিজিট আছে এখানে 4টা, 4টা 9 এখানে বসে যাবে। এটা হলো নর্মাল হিসাবে আমরা পুনঃপুনিক যতগুলো পেলাম। এবার একটু অ্যাবনর্মাল, মানে যদি অ্যাবনর্মাল এরকম যে 2.35 এরকম যদি থাকে পুনঃপুনিক, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা একটা অ্যাবনর্মাল। তো প্রথমে আগে যে কাজটা করব, একটু খেয়াল করে শুনেন, প্রথমে যে কাজটা করব সেটা হলো সম্পূর্ণ সংখ্যাটা আগে বসিয়ে নিব উপরে। সম্পূর্ণ সংখ্যা যাই আছে, দশমিক পুনঃপুনিক যাই থাক না কেন, পুরাটা উঠাই দিয়ে আগে পুরো সংখ্যাটা বসিয়ে নেব। তাহলে 235, বুঝতে পারছেন, পুরো সংখ্যাটা কিন্তু আমি উঠাই নিছি। এরপরে যে ধাপটা থাকবে সেটা হলো এই পুনঃপুনিক ব্যতীত, পুনঃপুনিক ব্যতীত এই দশমিকের আগে পরে যা থাকবে এই পুরাটাই এই জায়গা বসে যাবে। দশমিকের পর আগে পরে যা থাকবে টোটালটাই বসে যাবে। দেখেন তখন আর দশমিক বসবে না, কিছু না, তখন সংখ্যা আকারে বসে যাবে। ঠিক আছে, তার মানে আগেরটা শুধু পুনঃপুনিকের মানে পুরো সংখ্যাটা আগে বসলো, বিয়োগ পুনঃপুনিক ব্যতীত যা আছে সেটা বিয়োগ আকারে বসলো, উপরের কাজ শেষ। এবার নিচের কাজটা হলো পুনঃপুনিকের জন্য যতগুলো পুনঃপুনিক মাথার উপর থাকবে ততগুলো 9 এই যে বসালাম। যতগুলো পুনঃপুনিক মাথার উপরে থাকবে, যতগুলো পুনঃপুনিক মাথার উপরে থাকে ততগুলো 9 নিচে বসে, যতগুলো পুনঃপুনিক মাথার উপরে থাকে, যতগুলো পুনঃপুনিক মাথার উপরে থাকে ততগুলো 9 নিচে বসে, ততগুলো 9 নিচে বসে। এখানে একটা পুনঃপুনিক তাই একটা 9 বসেছে। ক্লিয়ার? এরপরে এই দশমিক থেকে পুনঃপুনিক পর্যন্ত, দশমিক থেকে পুনঃপুনিক পর্যন্ত যতগুলো ডিজিট থাকে ততগুলো, এটাকে বলে অনাবৃত্ত, মানে ওটা আবৃত্ত না, ওটা একবারই হয়েছে। এই যতগুলো ডিজিট থাকবে ততগুলো 0 9 এর বাম পাশে এই ডান পাশে বসে। এখানে একটা ডিজিট আছে 3, দশমিক থেকে পুনঃপুনিক পর্যন্ত একটা ডিজিট, তাই একটা 0 বসছে। আমরা যদি আরেকটা উদাহরণ করি যে 2.5678 এইভাবে যদি করি তাহলে দেখেন কি বসে। আগে পুরো সংখ্যাটা আমি বসাবো 25678 এই যে বিয়োগ দিয়ে দিলাম। এবার এই যে এখানে এই 3টা পুনঃপুনিক আছে, এটা বাদে যা আছে টোটালটা বিয়োগ হয়ে যাবে। পুনঃপুনিক ব্যতীত যা আছে দশমিকের আগেই হোক আর পরেই হোক, কিন্তু পুনঃপুনিকের ব্যতীত, তাহলে আছে 256 বাদ দিয়ে দিছি। এবার পুনঃপুনিক কয়টার মাথার উপর আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, মানে 1টা 2টা 3টা, এই জন্য 3টা 9, 3টা 9। এবার দেখেন পুনঃপুনিকের আগে দশমিকের পরে আমার ফ্রি ফ্রি অপুনঃপুনিক বা অনাবৃত্ত 2টা ডিজিট আছে, এই জন্য 9 এর ডান পাশে 2টা 0। এই হলো কারিশমা, কোনো কারিশমা না, 2-4টা ট্রিক্স আপনি করার চেষ্টা করেন, আমি উদাহরণ দিয়ে দিই, এটা হোমওয়ার্ক করলেও করবেন। যে 5 6 7 8 এটা করবেন, 7 8 9 2 5 6 এটা করবেন, 8 2 5 7 এটা করবেন। এগুলো বাসায় করবেন,
দেখবেন আপনি ঝরঝরা হয়ে গেছেন, পুরাটাই ঝরঝরা, পুরাটাই ঝরঝরা হয়ে গেছেন। তো আশা করি যদি ধারাবাহিকতা রক্ষা করে এভাবে করতে থাকেন, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ম্যাথের উপর কোনো সমস্যা আপনাদের থাকবে না। তবে মূল কথা হলো যে লেগে থাকতে হবে। ব্যাপারটা কি বোঝা গেছে? যে এই যে আমি কিন্তু একদম বেসিক, মানে যেটা আপনার দরকার সেটা সহ কিন্তু আমি এই যে শেখাচ্ছি। এখানে কোনো ফাঁকি ঝুঁকির বিষয় না, এখানে আপনার শেখানোর উদ্দেশ্য করে শেখাচ্ছি। তো সেবার উদ্দেশ্য করেই মূল কথা। এই জন্য যদি লেগে থাকেন তাহলে আপনি অবশ্যই পারবেন। একটা শেয়ার হয় না, কি বলেন? শেয়ার হয় না? রিপন, কি অবস্থা, বুঝতে পারছেন কিনা? রিপন, লেখা শেষ হলে ডান লিখুন, লেখা শেষ হলে ডান লিখুন। কোনো সন্দাতারা, ইয়েস। সৌরভ রায়, হ্যাঁ স্যার, এক্সাম কবে থেকে স্টার্ট হবে? এক্সাম তো হয়ই, আপনি জানেন না? আমাদের এই যে লেকচারগুলো নেই, এই লেকচারগুলোর উপরে আমরা একটা পিডিএফ দিয়ে থাকি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে থাকি। এবং আগামীকাল রাত 8টায় আমাদের এই ইসের উপরে এক্সাম হবে, আগামীকাল রাত 8টায়, এই ভগ্নাংশের উপরে, ভগ্ন অংশ এর উপরে পরীক্ষা হবে আগামীকাল রাত 8টায়। আপনারা সবাই আমন্ত্রিত এবং অবশ্যই পরীক্ষাগুলো দিবেন। দিলে আপনাকে জাস্টিফাই করতে পারবেন এবং আপনি অবশ্যই ভালো করবেন। যখন পরীক্ষা দিবেন তখন আমার কথা মনে পড়বে যে স্যার আসলে কি বলছিল, শুনলে অনেকটা ভালো হতো। সৌরভ রয়, স্যার আমি আজকে নতুন, ভেরি গুড। তাহলে খাতা কলমে আগে তুলছেন কিনা, সৌরভ তুলছেন কিনা? তুলে থাকলে ইয়েস নো জানান। এই দেখেন অনেকে নতুন জানে না, তো তারা কেউ যদি এটা একটা শেয়ার দেন তাহলে অন্যরা একটু জানার সুযোগ পায় এবং অবশ্যই তার উপকার হবে। আমার কতটুকু উপকার হবে সেটা আমি জানি না, কিন্তু অন্তত তার কিছু একটা উপকার হবে। এরকম আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে যারা কোর্স কিনতে পারে না বা কোচিং গিয়ে ভর্তি হতে পারে না। যদি তারা এই ক্লাসগুলো সাধারণত মনোযোগ সহকারে দেখে এবং খাতায় লেখে, ইনশাল্লাহ আমি আশা করব তাদের ফল ভালো হবে 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 ইনশাল্লাহ 100%। এবার আমরা একটু মূল অঙ্কে বা মূল ইসে চলে যাই, যে আমরা এই যে শিখলাম প্রকৃত, অপ্রকৃত, তারপর পৌনঃপুনিক, এগুলোর উপরে কিছু প্র্যাকটিস করে আসি। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা শর্তটা কি দেখলাম, যে প্রকৃত ভগ্নাংশের লব কি হবে? লব ছোট। প্রকৃত ভগ্নাংশের লব ছোট, হর বড়। তার মানে 2/3 এরকম হতে হবে। তাহলে এখানে দেখি যার লব ছোট আছে সেই অ্যান্সার। 6-এর চেয়ে এটা হলো 5/6, তার মানে এখানে লব ছোট হর বড়, এটাই প্রকৃত ভগ্নাংশ, আর দেখতে হবে না। আর যদি দেখার ইচ্ছা হয় তাহলে দেখতে পারি আমরা। দেখেন এই যে এখানে আছে 12/10, তার মানে হর বড়, এটা অপ্রকৃত, এটা অপ্রকৃত। এই যে এখানে আছে ঠিক একই রকম 4/3, এটাও অপ্রকৃত। এখানে আছে 15/7, এটাও অপ্রকৃত। অপ্রকৃত মানে হলো যার লব বড় হর ছোট, এটাকে বলা হয় অপ্রকৃত, এটাকে বলা হয় অপ্রকৃত। এটা দেখেন সমাজ সেবা অধিদপ্তরে অফিস সহায়ক 17 সালে আসলো,
তার মানে আপনি নিশ্চিত থাকেন এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। অর্থাৎ 52টা পদের বিপরীতে যে সার্কুলারটা আসছে, এখানে কিন্তু সবাই একই ধরনের অঙ্ক পাবে না, ভিন্ন ভিন্ন অঙ্ক পাবে, ঠিক আছে, 52টা ক্যাটাগরি। তো এখন যে যে ক্যাটাগরিতে আছেন ইনশাল্লাহ আশা করি আপনারা এগুলো একটু দেখেন। ইয়েস স্যার, সঞ্জয় রায় লিখেছে ইয়েস স্যার তুলছি। ওকে, দেখেন এই যে আমরা যা পড়লাম ঠিক এখন সেই অঙ্কগুলো করব, খুব ইজি মনে হবে। আমরা পরের প্রশ্নটা চলে যেতে চাচ্ছি। 2 নম্বর, কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? তার মানে আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি আগের প্রশ্নের সাথে, এই প্রশ্নটা আসছে সমাজসেবাযুক্ত সমাজকর্মী এই যে 2022 সালে, হ্যাঁ, এই অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি যে লব বড় হর ছোট, এদের মধ্যে দেখেন আছে 6/5, এটাই তো লব বড় হর ছোট, তাহলে এটা অ্যান্সার। আর বাকিগুলো আছে 1/2, এটা প্রকৃত ভগ্নাংশ। তারপরে আছে হলো 2/3, এটাও প্রকৃত ভগ্নাংশ। আর একটা আছে 11/12, এটাও প্রকৃত ভগ্নাংশ। তার মানে এটাই হলো অ্যান্সার। দেখেন সহজ মনে হয় কিনা? আর হ্যাঁ, এইগুলোই কিন্তু আসে, এই জন্য কিন্তু আপনাদেরকে পড়ানো হচ্ছে একবার ডিটেলস। মূল বিষয়টা হলো যেন কোনো অঙ্কের খাতায় বা পরীক্ষায় আসলে যেন আপনি কখনোই বলতে না পারেন যে না এই অঙ্ক তো জানি না। আজকে ক্লাসটা করেন, ভগ্নাংশ থেকে একটা অঙ্ক থাকবে এবং সেটা যদি আপনার পরীক্ষার হলে যদি আপনার কমন না পড়ে, তাহলে আমার নামে আপনি যা মন চায় তাই বললেন, শুধু ক্লাসটা শেষ করেন ইনশাল্লাহ। আমি এটা আপনাকে ওয়াদা করে দিচ্ছি। দেখেন পরেরটা চলে যাই। এটা আছে হলো যে 2.2 পৌনঃপুনিক এর সামান্য ভগ্নাংশ মানে সাধারণ ভগ্নাংশ কত? এটাও সমাজসেবা অধিদপ্তরে 13 সালে আসছিল। তো মূল বিষয়টা হলো দেখেন পৌনঃপুনিক দিয়েও আসে। এখন আমি পৌনঃপুনিকের কাজগুলো কিন্তু শিখাইছি, আপনি ওইটি বারবার খাতায় লিখে প্র্যাকটিস করেন, দেখেন আপনার জন্য ইজি হয়ে যাবে। তাহলে এখন পৌনঃপুনিক এটা তো আপনি নিজেই পারবেন, আমার তো আর শেখানোর কিছুই নাই। যেখানে পৌনঃপুনিক 2 এর উপরে আছে, তাহলে 2 এর উপরে পৌনঃপুনিক আছে মানে একটা, তাহলে একটার জন্য কয়টা? একটা নয়, হয়ে গেল। এ তো নর্মাল বিষয়, আপনাকে শিখাইছি, এটা শেখা না পারার কিছু নাই। আবার ধরেন এরকম আছে 3 পৌনঃপুনিক, তাহলে কত হবে? 3/9। 4 পৌনঃপুনিক, তাহলে কত হবে? 4/9। খুব সহজ। আচ্ছা ঠিক আছে, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। পরের প্রশ্নটা বলছে হলো কোনটি বড়? হ্যাঁ, ছোট বড়র ক্ষেত্রে সাধারণত অঙ্ক বিসিএস সহ বাংলাদেশের ব্যাংক জাতীয় পরীক্ষায় সব জায়গায় এই ছোট কোনটা ছোট কোনটা বড় কোনটা এর থেকে বড় কোনটা এর থেকে ছোট, এই কাহিনীগুলো কিন্তু খুবই পুরানো কাহিনী, ইতিহাস, এগুলো পরীক্ষায় থাকবেই। খুব মজার বিষয় হলো যে প্যাটার্নে করেন না কেন, একটা প্যাটার্ন শেখেন, দেখবেন আপনার জন্য অনেক ভালো কিছু হবে। আপনি অনেক প্যাটার্ন শিখে লাভ নাই, তো একটা প্যাটার্ন শেখেন যেন আপনি অ্যান্সার করে আসতে পারেন। হ্যাঁ, লিজা লিখছে ক, সারনা আক্তার ক, ভেরি গুড ভেরি গুড। এখানে অনেকে এই 4 নম্বর প্রশ্নের উত্তর লিজা লিখছে ক, সারনা আক্তার লিখছে ক। দেখি কার্ডটা সবচেয়ে বড় কার্ডটা হয়। আমরা একটু সবচেয়ে সহজ একটা জিনিস শিখবো। দেখেন যে দশমিক যখন থাকে, ধরেন এখানে আছে 1 2 3 4, এরকম একটা করে ডিজিট থাকলে আমরা সাধারণত এর পরে যত শূন্য বসায় কোনো সমস্যা নাই। দেখছেন? তার মানে আমরা বুঝতে পারছি যে 10 20 30 40। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা এইভাবে থাকলেও যে কথা, এইভাবে থাকলেও একই কথা, এভাবে থাকলে একই কথা। তাহলে দশমিক পরে 1 2 3 4, তার মানে এদের মধ্যে এটা সবচেয়ে বড়। কিন্তু এখন যদি এটাকে আমরা এইভাবে লিখি 0 1 0 2 0 3 0 4, এটাও কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় কত? এই 4, একই ধাঁচের আছে। কিন্তু এই দুটার মধ্যে ধরেন 4
আর 0.4, এই দুটোর মধ্যে কে বড়? এই দুটোর মধ্যে দেখেন এটা মানে 0.0 মানে কত? 0.40। আর এটা কিন্তু 0.04 মানে কি? 0.4। এটা হলো 0.4 আর এটা হলো 40, তার মানে এটা বড়। তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দশমিকের পাশে যদি পূর্ণ ডিজিট থাকে তারাই সবসময় বড় থাকে। দশমিকের সাথে পূর্ণ ডিজিট, এখানে যেমন পূর্ণ ডিজিট 4 আছে, এখানে কিন্তু 0.4 আছে, দশমিক থেকে একবার পরে, এটা কিন্তু ছোট। ঠিক আছে, আবারও বলি যে দশমিকের পরে কোনো শূন্য নাই, কিছু নাই, দশমিকের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তার মান বেশি। যে যত বেশি কাছাকাছি থাকে তার মানটা বেশি, দশমিকের কাছে থাকে। আর এখান থেকে দশমিক থেকে দেখেন একটা শূন্য পরে আছে, ওর মানটা কম, সহজ হিসাব। তাহলে এখানে যদি আমরা বলি যে 0.05 মানে কত? ধরেন 5। আর এই যে 0.5 মানে কত? এটা ধরেন 50। একটা ডিজিট দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, তো আমরা দিয়ে নিলাম। আর এটা মান কত? 25, তার মানে আমরা ধরে নিলাম 25। এর মান কত? 55। তার মানে এবার আপনি নর্মালি দেখেন এদের মধ্যে বড় কত? কেউ লিখেছে এ, কিন্তু আসলে এ না, কত হবে? এই 55 বড়। তার মানে উত্তর হবে ডি। আমরা দশমিকটাকে এইভাবে যদি একটু কল্পনা করি তাহলে কিন্তু সহজে আমরা পেতে পারি। শফিক আহমেদ লিখেছে ঘ, মিস লিজা লিখেছে 55। হ্যাঁ, ভেরি গুড, এই তো লিখেছে। হ্যাঁ, না স্যার, আগেরটা বলেছিস। ও, সরেনা আক্তার বলছে স্যার আগেরটা বলেছি। হ্যাঁ হ্যাঁ, এটা ডি হবে। তাহলে এইগুলো সাধারণত এইভাবে আপনি হিসাব করবেন যে নর্মাল ওয়েতে, যে দশমিকটা আপনি উঠাই দিয়ে, মনে করেন এখানে দশমিক উঠাই দিয়ে এই জিনিসগুলো দেখবেন। তবে হ্যাঁ, দশমিক উঠাই দেওয়ার আগে আর একটা কথা চিন্তা করবেন, সেটা হলো যদি কারো পাশে এরকম ফ্রি থাকে তাহলে, আর বাকিগুলো 2 ডিজিট থাকে, তাহলে একেও একটা শূন্য দিয়ে 2 ডিজিট তৈরি করে নেবেন, তাহলে সম্পূর্ণ ফ্রি করেন, দেখেন এইরকম হয়ে যাবে, খুবই ইজি। তো এইগুলোকে অবহেলা করার সুযোগ নেই, এগুলো একটু শিখতে হবে। আর এগুলো শিখলে পরীক্ষার খাতায় সহজে আপনি কমন পাবেন। এই জন্য বলা হয় খুঁটিনাটি সবকিছু জানতে হয়, এগুলো জানলে খুব সহজে পারা যায়। কারণ আমাদের পরীক্ষার হলে তো ক্যালকুলেটর থাকে না, আমরা তো ক্যালকুলেটর বের করে এগুলো করতে পারবো না। আবার অনেকে চিন্তা করবে যে আমি দশমিক বের করবো, বাবা এই যে 0 একে দশমিক উঠাই দিয়ে কত হলো? 100। এইভাবে সাধারণ ভগ্নাংশ বানাবে, ঠিক আছে? সাধারণ ভগ্নাংশ বানানোর পরে তারপরে সে আবার কি করবে? আড়াআড়ি গুণ করবে, হ্যাঁ, তারপর আবার কি করবে? এটা সেটা আগর বাগর সাই সাতা করে তারপর মিলাবে, তারপর দেখবেন যে তার কত সময় লাগে। নর্মাল জিনিসটাকে এভাবে হিসাব করেন, একবার ঠিক এইভাবে হিসাব করেন, পানির মতো হয়ে যাবে। তো এগুলো, এই যে আপনাকে আমি যে শিখাচ্ছি, আপনার মাথার মধ্যে ঢুকলো যে এইভাবেও হিসাব করা যায়, তখন আপনি যে কোনো ক্যালকুলেশন করার আগে এটা চিন্তা করবেন। কারণ কি, যে আপনি শিখলেন, না শিখলে তো এগুলো করতে পারতেন না। এই জন্য শিখাটা হলো মেন, আপনি যত শিখবেন তত পারবেন। কি সরেনা আক্তার, কি ঠিক বলছে কিনা? শফিক আহমেদ ঠিক বলছে কিনা? সৌরভ রায় ঠিক বলছে। এই একটা করে শেয়ার হয় না রে, নতুন অনেকে আছে, ওদেরকে জয়েন করতে দাও, একটা করে শেয়ার করে নতুন জানাই দাও। আমরা পরের অঙ্কটা দেখো, সত্যি আজকে আর কয়েকটা অঙ্ক করবো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং মজাদার, এবং আপনি এর মধ্যে থেকে একটা কমন পাবেন। এটি হলো সাজেশন ক্লাস, ঠিক আছে? ভগ্নাংশের সাজেশন ক্লাস, ভগ্নাংশের সাজেশন ক্লাস। কোনটি বড় কোনটি ছোট, এই যে এই জিনিসগুলো খুব আসে, কোনটি সবচেয়ে বড় কোনটি সবচেয়ে ছোট। এখানে 4 থেকে 5টা নিয়মের অঙ্ক আমি করিয়ে থাকি, কিন্তু এত নিয়ম আপনার পড়া লাগবে না, যেহেতু এত প্যারা মাথায় নেওয়া যাবে না। একটা নিয়ম করবেন, আর বিশ্বাস করেন এই নিয়মটাই সহজ, আর এই নিয়মটাই আপনার জন্য প্রযোজ্য। এখন সবচেয়ে বড় কথা হলো, এই যে দশমিক থাক আর যাই থাক, কিন্তু রুট থাকলে, অপশনগুলোতে রুট থাকলে কি করবেন? এটা নিয়ে তো খুব টেনশন, বর্গমূল করার সময় হায় হায় কি করব। একটা জিনিস মাথায় রাখবেন, এটা নোট আকারে লিখে রাখেন। এই মিস লিজা, নোট আকারে লেখেন, নোট লেখেন। স্বর্ণ আক্তার নোট লেখেন। আল্লাহ রাফাত রাতুল নোট লেখেন। শফিক আহমেদ জি স্যার নোট লেখেন। সৌরভ রয় এটা নোট লেখেন। নোট হলো, অপশনগুলোর মধ্যে যদি বর্গমূল থাকে তাহলে সবগুলো অপশনকে বর্গ করে নিতে হয়।
অপশন গুলোতে যদি বর্গমূল থাকে, ঠিক আছে, অপশনগুলোতে যদি আগে বর্গমূল থাকে, এই যে এরকম বর্গমূল থাকে, এরকম বর্গমূল থাকে, তাহলে সবগুলো অপশনকে আগে বর্গ করে নিতে হয় থাকে, তবে তবে সবগুলো অপশনকে বর্গ করে নিতে হয়, শোনেন, এই ক্লাসে আসলেন, মিললেন, কিছুক্ষণ থাকলেন, চলে গেলেন, এটার নাম কিন্তু অঙ্ক পারা না। আপনি একটু সময় দিয়ে থাকেন, দেখেন না ক্লাসটা শেষ করার পরে যদি আপনার কাছে মতামত চাবো, যদি আপনি না বলে যান যে না ভালো লাগেনি, তাহলে পড়ানো বাদ দেবো। আর যদি আপনার ভালো না লাগে, আমি বললাম, চ্যালেঞ্জ দিলাম যে আপনার ভালো লাগবে এবং আপনি কমেন্টে লিখে যেতে বাধ্য হবে যে না স্যার ভালো লাগছে, এই জন্য ক্লাসটা শেষ করেন, শেষ পর্যন্ত থাকেন। হ্যাঁ, শফিক আহমেদ লিখেছে, স্যার শেয়ার করে দিয়েছি, ভেরি গুড, ওকে। তাহলে দেখেন, এগুলোকে যদি আমি বর্গ করি, তাহলে এখানে অ্যান্সার আসবে 0.2 ইন্টু 0.2 সমান 0.04। এখানে যদি বর্গ করি তাহলে পাবো সরাসরি 0.9। এটা যদি বর্গ করি তাহলে রুট উঠে যাবে, তাহলে এটা পাবো 0.1। এটা যদি বর্গ করি তাহলে পাবো 28 ইন্টু 0.28 746। আঠাশ ইন্টু 28 কত আসে দেখো তো? $784.84 0.0784। তার মানে হিসাব করে দেখেন, এখানে বলছে সবচেয়ে বড়, এখানে যদি একটা শূন্য দিয়ে 2 ডিজিট বানিয়ে দিই, তাহলে দেখেন এখানে 10 বড় সবার থেকে। এটা হলো 0.4, এটা 9, এটা 10, এটা হলো 0.7, 2 ঘর ধরলে, তার মানে এদের মধ্যে বড় হলো 0.1। এটি সমাজসেবা অধিদপ্তর যে অফিস সহকারী 18 সালে আসছিল, কিন্তু এটাও 0.1। হ্যাঁ, বৃষ্টি রহমান, শেয়ার ডান, ওকে স্যার শেয়ার করে দিয়েছি, ভেরি গুড। সবাইকে আল্লাহ নেক মাকসাদ পুরা করে দিন এবং মনের আশা পুরা করুক, ভালো একটা চাকরি পান, আল্লাহ আপনাদের সাংসারিক জীবনে সুখ বয়ে আনুক। কতগুলো দোয়া দিয়ে দিলাম, যা সব কাজে লেগে যাবে। এরকমই আর একটা উদাহরণ আমরা করি, যেটা সমাজসেবা অধিদপ্তরে আসছে, দেখেন তো পারেন কিনা। এই যেটা একই রকম, ঠিক একই রকম বর্গ করব, এটা বর্গ করলে 0.0, এটা বর্গ করলে 0.2, এটা বর্গ করলে 0.3, এটা বর্গ ঘন করলে 0.09। তারপর 2 ডিজিট করে বানালে এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম, তাহলে দেখেন এখানে 4, এখানে 20, এখানে 30, এখানে 9, তার মানে 30 সবচেয়ে বড়। কি ইজি না? যদি কমেন্টে না লেখেন তাহলে আর পড়াবো না। বলেন এই অঙ্কটা কি ইজি লাগলো কিনা, বলেন বলেন দেখি।
হ্যাঁ রাতুল বলেন সহজ কিনা। সিদ্দিক শফিক আহমেদ জি স্যার বলেন সহজ লাগছে কিনা। স্বর্ণা আক্তার লেখছে 6C। হ্যাঁ 6C ইয়েস, উত্তর হয়েছে। এখন বলেন এভাবে বর্গ করে নিলে সহজ হয় কিনা। দশমিক আকারে গুণ করা শিখাবো, দশমিকের গুণ করা শিখাবো যে কিভাবে দশমিকের গুণগুলো করতে হয়। যেমন এই যে 0.02 ইন্টু 0.02, আগে আমরা যে কাজটা করবো সেটা হলো এই সংখ্যাগুলো গুণ করে নেব। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, এই যে 4। এবার দেখেন এখানে কয়টা ডিজিট আছে, 2টা। এখানে কয়টা, 2টা। তার মানে 2টা যোগ 2টা মানে কয়টা, 4টা। তাহলে দশমিকের পরে 4টা ডিজিট হবে। যেহেতু এই দুইটা গুণ করে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, আর তাহলে বাকিগুলো শূন্য দ্বারা পূর্ণ হবে। তাহলে দেখেন 0.2 ইন্টু 0.2, তাহলে 2 দ্বিগুণে কত, 4। কিন্তু এখানে কয়টা ডিজিট, একটা। এখানে কয়টা, একটা। গুণ যোগ করলে কয়টা হয়, 2টা। তার মানে এখানে 2টা, একটা আছে আর একটা শূন্য দ্বারা পূর্ণ করলাম। ঠিক একই রকম এটা 3 ইন্টু 3, তাহলে 3 তিরিখে কত, 9। তাহলে এখানে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, যোগ করলে কয়টা ডিজিট, 2টা। তার মানে দশমিকের পরে 2টা ডিজিট হবে। একটা 9 বসে গেছে আর একটা শূন্য বসিয়ে দিয়ে আমাদেরকে পূর্ণ করতে হবে। এগুলো বিস্তারিত আরো শিখাবো যখন আমরা ওই সরলের অঙ্কগুলো পড়াবো ভগ্নাংশের পরেই, সেই চ্যাপ্টারে গিয়ে আরো বিস্তারিত আমরা এই গুণফলগুলো শিখাবো। তোলা হলো কি, জি স্যার। শফিক আহমেদ বলছে জি স্যার। লিমা জি স্যার ইজি। কি রে ভাই তুমি কোথা থেকে এত পরে আসলা। লামিয়া ওকে, পরের অঙ্কটা আমরা যেতে চাচ্ছি। এই যে এই অঙ্কটা সমাজসেবায় 2বার আসছে, একই অঙ্ক। সহকারী শিক্ষক পদে একবার আসছে, আবার উপজেলা সমাজসেবা অফিসার পদেও আসছে। এই যে এই ছোট বড় এই অঙ্কগুলো বিসিএসও আসে, অনেকবার আসে। এখন এই অঙ্কটাই ওর জীবনে কমপক্ষে বিভিন্ন পরীক্ষা মিলে না হলেও 50 বার এসেছে। এই জন্য এই ছোট বড় অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কটা খুব গুরুত্ব দিয়ে করবেন এবং পারলে মুখস্থ রেখেন, অপশন সহ মুখস্থ রাখেন, একদিন কাজে লাগবে। তো এই ধরনের অঙ্ক করার সময় আগে আমরা দেখব যে এই 2/3 থেকে কে বড়। তার মানে 2/3 কে আগে নিব, এই প্রথম অপশনের সাথে তুলনা করব, কত, 33/50। এখন এইভাবে আড়াআড়ি গুণ করে উপরের দিকে চলে যাব। 50 দ্বিগুণ কত, 100, আর 3 33 99। তার মানে 99 বড় না 100 বড়, নিশ্চয়ই 100 বড়। 99 বড় না 100 বড়, নিশ্চয়ই 100 বড়। তার মানে যে সংখ্যাটা বড় থাকবে তার নিচের ভগ্নাংশটি 2 ভগ্নাংশের মধ্যে বড়। তার মানে 2/3 আর 33/50 মধ্যে বড় হলো এই 100-র নিচে 2/3। 99 ছোট তাই এটা ছোট, 100 বড় তাই এটা বড়। কত সুন্দর হিসাব। আমরা 2/3 কে আবার নেব, পরের অপশনের সাথে আবার তুলনা করব, 8/11। এই যে 8/11, এই একটা পদ্ধতি শিখবেন, দরকার নাই আর অত বেশি শেখা। এটা দিয়েই পরীক্ষা হলে কমপ্লিট করে দেবেন। এই ধরনের প্রশ্ন জীবনেও কোনো রিটেন পরীক্ষায় আসে না দাদা। এই ধরনের পরীক্ষায় শুধু পিলি জাতীয় আসে। তাহলে আপনি এই নিয়মটাই শিখলে আর লাগবে না। অতিরিক্ত নিয়ম শিখলে মাথা ব্যথা হয়, কষ্ট হয়, পরীক্ষার হলে গিয়ে ভাবতে হয়, অনেক কিছু ভাবতে হয়। লাইমা লেখছে কি, আমি জব কমিটমেন্ট এ ক্লাস করি তাই ঠিক টাইমে আসতে পারি না, পরে রেকর্ড ক্লাস করি। ও ভেরি গুড স্যার। স্যাররা একই হয় সব সময়, ছাত্রদের জন্য মঙ্গল কামনা, এরকমই হয়, মঙ্গল কামনা করেন। ভেরি গুড, একেবারে ইজি স্যার, ভেরি গুড। জি স্যার। ওকে, কমেন্টগুলো পড়লেও ভাল লাগে। কেন ভাল লাগে, যে মনে হয় না আপনারা
সাথে আছেন। আর যদি কমেন্ট না করেন তাহলে ভাল লাগে না, পাঞ্চা লাগে। ঠিক আছে, তাহলে 11 দুগুণ কত? 22, 3 8 24। তো 22 এর চেয়ে 24 বড়, তাই এই ভগ্নাংশটি বড়। তার মানে এবার আমরা 8/11 নেব। এরপরে ভগ্নাংশটা কত? 3/5। এই যে 3/5, 5 8 কত? 5 8 হলো 40, 3 11 33, 33 থেকে 40 বড়, তাই মানে এই ভগ্নাংশটি বড়। তার মানে আমরা আবার 8/11 নেব। আর এখানে কত? 13/27, 13/27। তাহলে 8 7 8 56, 8 দুগুণে 16 আর 5 21, 216, আর 13 21 143। তার মানে 143 থেকে 216 বড়, তার মানে 8/11 বড়। তাহলে এবার আমরা বুঝতে পারলাম সবচেয়ে বড় হলো 8/11, কিন্তু প্রশ্নে বলছে যে এই এত থেকে কত বড়, তার মানে এত থেকে এই একমাত্র 8/11 বড়। এখন এই যে এই অংশটা করলেন, এটা যদি বারবার প্র্যাকটিস করেন ভাইয়া, তাহলে কিন্তু আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর যখন মুখস্থ হয়ে যাবে ভাইয়া, তখন পরীক্ষার খাতায় এমনি আপনি খুব সহজে পারবেন। তো এই জন্য এগুলো একটু বারবার করতে হয়। আর এইগুলো পরীক্ষার একটা অংশ, খুব ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই ছোট বড় নির্ণয় করা খুবই ভেরি ইম্পর্টেন্ট। মানে 15টা অঙ্ক আসলে বা 20টা অঙ্ক আসলে তার 20 ভাগের 1 ভাগ এই প্রশ্নের ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জন্য একে খুব গুরুত্ব দিবেন। ওকে, পরের প্রশ্নটা আমরা চলে যেতে চাচ্ছি। কোন সংখ্যাটি সবচেয়ে বড়? এটা এই যে উপজেলা সমাজসেবা অফিসারের 2008-এ আসছে এবং খুবই নর্মাল একটা অঙ্ক। আগে যেটা করলাম ঠিক সেটাই, যে 1/5, 1/4, 1/2, 1/10। উপরে লবগুলো যদি একই থাকে তাহলে হর যার ছোট সেই সবচেয়ে বড়। ঠিক আছে, লব একই হলে হর যার ছোট সেই সব থেকে বড়। তার মানে এদের মধ্যে এই যে 2 ছোট, এই 2 সবচেয়ে বড়। আর যদি আপনি ভগ্নাংশের ওই নিয়মে একটু করতে চান, করতে পারেন। যেমন 1/5 সমান সমান 1/4, তাহলে এখানে সবচেয়ে বড়টা চাইছে। এখানে 4 অক্ষে 4, 5 অক্ষে 5, তার মানে এটা বড়, 1/4 বড়। এরপর একটা হাফের সাথে তুলনা করব, এটা হলো 2 অক্ষে 2, 4 অক্ষে 4, তার মানে এটা বড়, তার মানে হাফ নিলাম। এরপর আছে কত? 1/10, 1/10, তার মানে এটা 10, এটা 2, তার মানে এটা বড়, মানে সবচেয়ে বড় এই যে হাফ। এভাবে দেখতে পারেন, কিন্তু অটোমেটিকলি আপনি এটা নর্মাল হিসাবে বুঝে গেলেন। হ্যাঁ, তুলে নেন। দ্রুত তুলুন এবং ডান লিখুন, তুলুন এবং ডান লিখুন, তুলুন এবং ডান লিখুন, তুলুন এবং ডান লিখুন। তুলুন, তুলুন এবং ডান লিখুন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি লিখছেন। তুলুন এবং ডান লিখুন, আর একটা শেয়ার করে দেন, শেয়ার দেন। পরের প্রশ্ন আমরা চলে যেতে চাচ্ছি। এই মুহূর্তে আমাদের কাছে আসছে হলো একটা প্রশ্ন, সেটা হলো কোন সংখ্যাটি সবচেয়ে বড়? হ্যাঁ, এটা কিন্তু ভগ্নাংশ না, এটা হলো অজানা রাশি দিয়ে। তো এইরকম যদি থাকে তাহলে কি করবেন, যে 2x প্লাস 2, আর এটার সমান সমান কত? 2x, এটার সমান সমান কত? x প্লাস 2, এটার সমান সমান 2x প্লাস 1। তার মানে এই ধরনের অজানা রাশি থাকলে, যদি একটাই অজানা রাশি থাকে, তাহলে ওর মানটা যা ইচ্ছা তাই ধরেন, ধরলে ধরার পরে বসিয়ে দেন, দেখবেন আপনি মানটা পেয়ে যাবেন। ধরেন এখানে x এর মানটা আপনি 1 ধরলেন, যে ধরি x এর মানটা 1, তাহলে একটু ক্যালকুলেশন করি। এখানে 2 × 1 + 2, 2 × 2
আর হলো কত 4। এখানে যদি বসাই 2 × 1 = কত 2। এখানে যদি বসাই 1 + 2 = 3। এখানে যদি বসাই 2 × 1 + 1 = 3। তার মানে এখানে সবচেয়ে বড়টা হলো এই 4। এই অঙ্কটা কিন্তু দেখেন সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী এই 16 সালে আসছিল। এগুলো কিন্তু এই যে আপনি শিখলেন যে হ্যাঁ বীজগণিতের মতোও করে এরকম অজানা রাশি দিয়েও পরীক্ষায় আসে, এই যে একটা এক্সপিরিয়েন্স হলো বা আপনি পরীক্ষার আগে জেনে গেলেন, তাহলে এইরকম কোনো কিছু আসলে অবশ্যই এরপর আপনি পারবেন, কারণ আপনার ধারণাটা আপনার মধ্যে গ্রো হলো, ভালো মতো বুঝতে পারলেন। তো এই জন্য পরীক্ষা আসলে আপনার কাছে খুব ইজি মনে হবে। আশা করি বুঝতে পারছেন এবং দ্রুত তুলুন এবং ডান লিখুন আর শেয়ার লিখে অবশ্যই ডান লিখুন, অবশ্যই ডান লিখুন। এখানে আমাদের শফিক আহমেদ লিখছে ডান, লাইমা লিখছে এটা খুব ভালো নিয়ম, লিজা লিখছে ডান, স্বর্ণা আক্তার 9 এর এ, ভেরি গুড, এই তো খুব ভেরি গুড। ওকে, আশা করি লেখাও শেষ। আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি। কি আছে এর পরের অঙ্কটা, কি মজা। হ্যাঁ হ্যাঁ, এই যে সমাজসেবা অধিদপ্তর 2017 সালে এই অঙ্কটা আসছে এবং একটা ভালো একটা অঙ্ক যে 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ? 5 ঘন্টার কত অংশ? দেখেন 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা মানে কত 60 মিনিট, তার সাথে আছে কত 40 মিনিট, মোট কত হলো 100 মিনিট। এই 100 মিনিট এই 5 ঘন্টা মানে 5 ঘন্টা মানে 5 × 60 = 300 মিনিট। এখন বলছে 300 মিনিটের কত অংশ? কত অংশ, তার মানে এই অংশটার কত অংশ? ঠিক আছে, যার কাছে প্রশ্ন করা হবে তাকে হর ভাবতে হয়, নিচে রাখতে হয়। তার মানে এই 100 মিনিটটা এই 300 মিনিটের কত অংশ? এই 0 0 এই 0 0 = 1/3 অংশ, 1/3 অংশ। এটা বিসিএস এও আসছিল, রিসেন্ট কোন বিসিএস এ এই ধরনের একটা প্রশ্ন আসছিল। তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক আসলে, কারণ এখানে অনেকে গুলাই ফেলায়। কি গুলাই ফেলায়? যে এই যে এইটা নিচে বসবে না এইটা নিচে বসবে, প্রথমে আগে আমরা একই জাতীয় করে নিব। দেখেন এখানে 5 ঘন্টা আছে, 5 ঘন্টাকে মিনিট করেছি, আবার 1 ঘন্টা 40 মিনিট আছে সেটাকে মিনিট করেছি। এদের মধ্যে ছোট যেটা সেটা উপরে থাকবে, বড়টা নিচে থাকবে। এটা হলো মূল কারিশমা, ছোটটা উপরে থাকবে, বড়টা নিচে থাকবে। ছোটটা উপরে, এই যে ছোটটা উপরে আর বড়টা নিচে, এটা দিলেই হয়ে যাবে, এটা দিলেই হবে। কি ব্যাপার? এনিথিং রং? ভূমিকম্প নাকি? হঠাৎ করে করে কে পড়তেছে? কি এবার আসেন খুঁটি নিয়ে। একটি খুঁটির অর্ধেক অংশ মাটির নিচে, 1/3 অংশ পানির মধ্যে, 12 ফুট পানির উপরে। এই অঙ্কগুলো খুব মজা। হ্যাঁ, যদি কেউ বুঝতে পারে তাহলে কিন্তু সহজে হয়ে যায়। দেখেন বলছে অর্ধেক অংশ মাটির নিচে, এই যে এই অংশটা হলো মাটি, এটা মাটি, এই অর্ধেক এটা মাটি নিচে, এই যে অর্ধেক। এরপর বলছে 1/3 অংশ পানির উপরে, ধরেন এই অংশটা পানির উপরে, 1/3 অংশ পানির মধ্যে, পানির মধ্যে, এটা পানির মধ্যে 1/3 অংশ। আর এই যে উপরে যেটা আছে 12 ফুট, এটা 12 ফুট। কিন্তু দেখেন আমাদের দুইটা আছে অংশ, একটা আছে পরিমাণ 12 ফুট।
এখন হয় আমাদের এই অংশগুলোকে ফুটে নিয়ে যেতে হবে অথবা ফুটটাকে অংশ নিয়ে যেতে হবে। তো এটা সবচেয়ে সহজ হলো এই অংশগুলোকে আগে আমরা দেখি কতটুকু আছে, তারপরে এইটুক আমরা বাদ দেওয়ার পরে সম্পূর্ণ থেকে এইটুকু বাদ দিলে এই অংশটা পাবো, তখন এই অংশটা মানে হলো 12 ফুট। তারপর সম্পূর্ণ অংশটা কত দেখেন, কত সহজ। 1/3 যোগ 1/2 ইজ ইকুয়াল টু 5। তাহলে অর্ধেক অংশ 1/3 অংশ, 3 দুগুণে কত 6, 6। তাহলে 2 যোগ 3 তার মানে 5/6। আমার এই টোটালটা হলো সম্পূর্ণটার 6 ভাগের 5 ভাগ। তার মানে আমি যদি এই বাসটাকে 6টা ভাগ করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভাগ করি, তার মানে এই পর্যন্ত যে 5 ভাগ সেটা হলো মাটির ভিতরে এবং পানির মধ্যে। বাকি আছে হলো 1 ভাগ, 6 ভাগের এই 1 ভাগ বাকি আছে। এই যে সম্পূর্ণটা থেকে এই 5/6 যদি বাদ দেই তাহলে থাকে কত, এই 1 ভাগ। এই 1 ভাগ 6 ভাগের এই 1 ভাগ, 6 ভাগের এই 1 ভাগই হলো 12 ফুট। 6 ভাগের 1 ভাগই হলো 12 ফুট। এই যে 6 ভাগের 1 ভাগ হলো 12 ফুট, আর 1 ভাগ হলো মানে সম্পূর্ণ মানে 1 ভাগ, তাহলে 12 গুণন 6 ফুট ইজ ইকুয়াল টু 72 ফুট। এখানে কিন্তু কঠিন কিছুই না, শুধু যার মধ্যে যেটা থাকবে সেই দুটাকে যোগ করব, যাদের মধ্যে যা থাকবে ওইগুলোকে যোগ করব, 1 থেকে বাদ দিয়ে উপরের অংশটা সমান সমান করে আমি পুরোটা বের করব। 2 বা 3 বার করেন হয়ে যাবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনো কখনো এই 1/3 অংশ মানে ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ দেওয়া থাকে, আবার দশমিক ভগ্নাংশ দেওয়া থাকে। তাহলে দুইটি পদ্ধতিতে থাকে, সাধারণ ভগ্নাংশ থাকে, সাধারণ ভগ্নাংশে থাকে, আবার দশমিক ভগ্নাংশ থাকে, দশমিক ভগ্নাংশেও থাকে, সাধারণ ভগ্নাংশ থাকে, দশমিক ভগ্নাংশ থাকে। এটা তোলেন, পর একটা দশমিক ভগ্নাংশে শেখাচ্ছি। ইফতেখার স্যার ডান, বৃষ্টি রহমান আর একবার স্যার, আর একবার কোনটা, আর একবার কোনটা, হ্যাঁ পরের অঙ্কটা আমরা একটু চলে যাই। দেখেন এটা কিন্তু আছে দশমিক ভগ্নাংশে, বলছে বাঁশের এত অংশ কাদায়, এই যদি বাঁশ হয়, ধরেন এই যে এটার মধ্যে কাদা, আহারে মাটি আর কাদা একই জিনিস, 1.5 অংশ, 65.65 হলো পানিতে, এই যে এই অংশ হলো পানির মধ্যে 6.5, এটা 0.515, আর এই যে উপরের অংশটা এটা হলো 4 মিটার। আগেরটার মতোই আমরা এই দুটো যোগ করি, এই দুটো যোগ করলে পাবো 0.80। তার মানে বাকি অংশটা কত, 1 থেকে বাদ দিলে 0.20, তার মানে এই অংশটা হলো 0.20। তার মানে 0.20 হলো কত মিটার, 4 মিটার। তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ 4/0.20, এই দশমিককে উঠাই দিয়ে উপরে 1, দুইটা ডিজিট শূন্য, এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে কত 5, ইজ ইকুয়াল টু কত মিটার, 20 মিটার। কোনো কঠিন না, একদম পানির মতো, শুধু বোঝেন, ডায়াগ্রামটা আঁকেন, দেখেন হয়ে যাবে, একদম পানির মতো, একদম পানির মতো, পানির মতো। পরের প্রশ্নটা একটু চলে যেতে চাচ্ছি, এই দুটো অঙ্ক করবেন। কোন সংখ্যার এত অংশের সাথে
এত অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি এত হয়। ধরি সংখ্যাটি কত? সংখ্যাটি x। তাহলে এত অংশের সাথে x এর এত অংশ এর সাথে 6 যোগ করলে সংখ্যাটির এত হয়। সংখ্যাটির কত হয়? এত এর 2/3 হয়। তাহলে x/2 এটা এই পাশে চলে আসলে 2x/3, 6 ওই পাশে গেলে -6। লসাগুলো 2 আর 3 এর লসাগুলো 6। 3x 2 4x ইজ ইকুয়াল টু -6। তার মানে -x ইজ ইকুয়াল টু -36। তার মানে সংখ্যাটি ছিল 36। কত ইজি! নেন, দ্রুত তুলে নেন। তুলে নেন। আর বেশি না, আর দুটো চমক অঙ্ক দেব, তারপর শেষ করে দেব। এত এর লব এবং হরের সাথে কোনো একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান এত হয়। বলছে এই যে এত এর লব এবং হরের সাথে যে কোনো একটি সংখ্যা, ধরেন x যোগ করলাম, যে কোনো একটি সংখ্যা যোগ করলে 4/5 হয়। তাহলে 3 × 5 = 15 যোগ 5x সমান 4 × 4 = 16 যোগ 4x। তার মানে 5x - 4x সমান 16 - 15। x ইজ ইকুয়াল টু কত? 1। ও এখানে 5, তাহলে 4 × 5 = 20। 20 প্লাস 4x, 20 মাইনাস 15 আর 16, 15। x ইজ ইকুয়াল টু 20 মাইনাস 15, 5। এটাও সমাজসেবা অফিসার পদে আসছে 2013 সালে। বলছে 20/21 এর 2/7 এর মধ্যে কতবার? এই যে কে কার মধ্যে কতবার, কে কার মধ্যে কতবার, যাকে প্রশ্ন করা হয় তাকে উল্টাইতে হয়, তাকেই উল্টা দিতে হয়। তার মানে এই প্রশ্নটা হলো এইভাবে হবে, 20/21 ইন্টু এটাকে উল্টা দিতে হয় 7/2। 3 × 7 = 21, 10 ইজ ইকুয়াল টু 10/3। মানে 10 কে বাংলায় 3 × 3 = 9, থাকে কত? 1। তার মানে 3 সমস্ত 1/3। যাকে প্রশ্নের সাথে তুলনা করা হয় তাকে উল্টাতে হয়। এখানে 2/7 কে তুলনা করা হয়েছে, তাই তাকে উল্টাতে হয়েছে। নেন, দ্রুত তুলে নেন। স্যার, ক্লাস চললে ভালোই লাগে,
ক্লাস শেষ হইলে মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। এই জন্য লেগে থাকবা, আমাদের সাথে লেগে থাকো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ক্লাস চলাকালে ভালোই লাগে, তবে আমরা ক্লাসগুলো সাধারণত নিতে চাচ্ছি জুম অ্যাপসের মাধ্যমে, যেন কথা বলা যায়, সমস্যাগুলো সমাধান করা যায়, এই তোমার কথাও যেন শোনা যায়। ঠিক আছে, ভালো লাগে কথার পরিপ্রেক্ষিতে কথা বললে, কথা আরো ভালো লাগে, কিন্তু কথার সাথে কথা না বললে তো ভালো লাগে না। এখন যে অঙ্কটা দিব, যদি কেউ চলে গেছে, সে সারা জীবনের জন্য চরম একটা মিস করবে, এবং কোনো দিন না কোনো দিন একদিন পরীক্ষায় আসবে, আর সেই দিন সে মিস করবে এবং সে পারবে না। আর তোমরা যারা আসো অবশ্যই অবশ্যই পারবা, এবং পরীক্ষার হলে এই অঙ্কটা করার সময় আমার কথা মনে পড়বে, জীবনে একবার হলেও এই অঙ্কটা পাবা ইনশাল্লাহ, একবার হলেও পাবা। লিখে রাখো স্বর্ণ অক্ষরে খাতার মধ্যে যে জীবনে একবার হলেও পাবো এই অঙ্কটা। একটি ক্রিকেট দলে যতজন খেলোয়াড় থাকে, একটা ক্রিকেট দলে যতজন খেলোয়াড় থাকে, তার যতজন খেলোয়াড় থাকে, এখন ওই দলে যতজন, এখানে স্টাম্প হবে, যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো, যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো। আর মোট উইকেটের অর্ধেক যদি বোল্ট আউট হয়, তাহলে কতজন কট আউট হলো। অঙ্কটা এতবার আসছে, এই যে সামনে সিএজি যে সিনিয়র অ্যাকাউন্টেন্ট যে পরীক্ষাগুলো এই যে সামনে আছে, সিএজি পরীক্ষা আছে, এই পরীক্ষায় এই অঙ্কটা 22 সালেও আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তাতেও আছে, বাংলাদেশ রেল বুকিং সহকারী 24 সালেও আসছে। এতবার আসে, আমার এই 22 বছরে দেখছি, অনেক বছরে একবার হলেও আমি এটাকে পাই, কিন্তু সপ্তাহ রাখা সম্ভব না, তা 22, 24 রাখছি। 23 সালেও আসছে, 25 সালেও আসছে, 26 সালেও আসছে। তো যাই হোক, এই অঙ্কটা আমি একটা নিয়ম শিখাই দেবো ইনশাল্লাহ, তুমি পারবা। এবার লক্ষ্য করে দেখো যে আমরা সাধারণত মোট ক্রিকেটে 11 জন খেলোয়াড় থাকে, এর মধ্যে আউট হয়, টোটাল আউট হয় বা উইকেট হলো 10 জন, মানে যতগুলো আউট হয় তাদেরকে উইকেট বলা হয়, যতগুলো আউট হয় তাদেরকে উইকেট বলা হয়। এই আউট হয় মোট 10 জন, একজন তো আর আউট হয় না, এই জন্য 10 জন আউট হয়, তাই 10 জনকে উইকেট বলা হয়। তাহলে এই 10 জনের মধ্যে অর্ধেক, মোট এই যে মোট উইকেটের অর্ধেক হলো বোল্ট আউট, অর্ধেক, তাহলে মোট উইকেট হলো 10 জন, তার অর্ধেক যদি বোল্ট আউট হয় তাহলে কয়জন হয়? 5 জন। এই 5 জন হলো বোল্ট আউট হয়েছে, বোল্ট আউট। তাহলে বাকি থাকলো কতজন? আরো 5 জন। এই 5 জনের মধ্যে দুই ভাবে আউট হয়েছে, একটা হয়েছে হলো স্ট্যাম্প আউট, আর একটা হয়েছে কট আউট। মানে কট আউট মানে ক্যাচ ধরা, একই কথা, দেখছেন? কয় ক্যাচ আউট, ক্যাচ হয়েছে রে, আসলে ক্যাচ মানে ধরা, মানে ধরলেই হয়, কট আউট। এবার এই দুইটার মধ্যে একটু গান গাইছে, কি গান গাইছে? যে যতজন স্ট্যাম্প আউট হয়েছে তার 1.5 গুণ কট আউট হয়েছে। তার মানে এখানে স্ট্যাম্প আউট যদি হয় 2 জন, কট আউট হয়েছে 3 জন, মানে 1.5 গুণ, 2 এর 1.5 গুণ 3, 2 এর 1.5 3। তাহলে এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে যে আমার যে স্ট্যাম্প আউট হয়েছে 2 জন, কট আউট হয়েছে 3 জন, কারণ আমার শর্ত আছে স্ট্যাম্প আউট হয়েছে যা তার 1.5 গুণ, 1.5 গুণ কি হয়েছে? কট আউট। তাহলে 2 এর 1.5, 2 প্লাস 2 এর অর্ধেক আরো 1, মানে 1.5 গুণ, তাহলে কয়জন? 3 জন। এটা বিস্তারিত করার কিছু নাই, নিয়ম আছে, সবই আছে, কিন্তু আমি অত কিছু করবো না, শুধু এইটুকু বলবো যে বেসিক জিনিসটা বুঝতে পারছেন কিনা, 2 এর 1.5 3, 2 এর 1.5 3, এটা বুঝতে পারছেন কিনা? একটু বুঝলে অঙ্কটা 100% কমন পড়বে। এবং আরেকটা কথা মাথায় রেখেন যে আপনার সাধারণত আম্পায়ার থাকে কয়জন? 3 জন, একজন মূল আম্পায়ার, একজন থার্ড আম্পায়ার, আর একজন আছে কি ওই যারা ভিতর থেকে দেখে। এই জন্য এই প্রশ্নের উত্তর 3। আবার যে পাশে ব্যাটিং করে দুই পাশে স্টাম্প থাকে কয়টা করে? 3টা করে, এই জন্য এই প্রশ্নের উত্তর 3। এই কথাটাই মনে রাখেন যে স্টাম্প 3, এই প্রশ্নের উত্তর 3, আম্পায়ার 3, এই প্রশ্নের উত্তর 3। অর্থাৎ এই অঙ্কটা সম্পূর্ণ এভাবেই আসে, একটু ঘুরায় ঘুরায় না, তাই আসলেই উত্তর কত? 3। অঙ্কটা দেখা মাত্র উত্তর কত? 3। পরীক্ষার খাতায় বসলেই আগে যদি চোখে পড়ে স্টাম্প আউট, বোল্ট আউট, কট আউট, উত্তর কত? 3। 3 আউটে উত্তর 3। আপনি দুনিয়া ধরে করেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু অবশেষে দেখেন স্যারের কথা মনে পড়বে যে না, এটার আউট হয়েছে 3 ভাবে, এই জন্য উত্তর 3।
কথাটা মাথায় রাখেন এবং খুব ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মাই লাইফ দিস মোমেন্ট, দিস অঙ্ক, মানে এই অঙ্কটা আমার জীবনে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ভগ্নাংশের 4 শিখানা তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি আজকে ক্লাসটা যদি আপনি না লিখে থাকেন তাহলে চরম ভুল করবেন, আর যদি লিখে থাকেন খাতায় এই টাইপ যে কোনো পরীক্ষার সময় এই কথাগুলো একটু উল্টা পাল্টা দেখে যান। যদি আপনার ভগ্নাংশ থেকে প্রশ্ন আসার পরে কমন না পড়ে, আমার নাম ঘুরাই ফিরে আর একটা রেখে নিন। আর এই ধরনের ক্লাস যদি অবশ্যই পেতে হয় তাহলে আমাদের সাথে যুক্ত থাকুন জবমেট একাডেমি। প্রতিদিন রাত 9টায় ম্যাথ, বাংলা, সাধারণ জ্ঞানের ক্লাস হয় এবং রাত 10টায় আমাদের ইংলিশ ক্লাস হয়। তবে আমরা খুব শীঘ্রই একটা কোর্স রান করতে যাচ্ছি খুব অল্প টাকায়। আশা করি যদি আপনাদের ভালো লাগে এবং বিস্তারিত টোটালটাই সুন্দর করে গোছানোর জন্য, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।